শুক্রবার দিনটা মানেই বিশেষ, পরিবারের মানুষের মিলনায়তন। আর সকাল সকাল এসেছে শেফালি বেগম, সেই থেকে মিহিরের নামে বিচার দিচ্ছে বৃষ্টি। মিহির বেচারা মুখ ছোট করে বসে আছে, মা তার হাড়গোড় ভাঙবে। কি একখান বউ জুটিয়েছে, তার বাবা মাকে পুরো নিজের দলে নিয়ে নিয়েছে। এমন মনে হয় বৃষ্টি ও বাড়ির মেয়ে, মিহির মেয়ের জামাই, সে ঘর জামাই থাকে, যার ফলে শ্বশুর শাশুড়ি মিলে তাকে উল্টো ঝুলিয়ে রাখে। শেফালি বেগম অভিযোগ শুনে ছেলের কান টেনে ধরলো। মিহির গাল ফুলিয়ে বলল, মা তোমার বৌমা সব বানিয়ে বানিয়ে বলছে, আমি কখন এসব করলাম? বৃষ্টি মিটিমিটি হাসছে আর বলছে, বেশ হয়েছে, আর লাগতে আসবে আমার সাথে। শেফালি বেগম বলল, আমার মেয়ের পেছনে যদি লাগতে দেখেছি না, আর তোকে বাড়ি ছাড়া করবো আমি। মিহিরের বাবা সদর দরজা দিয়ে আস্তে আস্তে বলল, চিন্তা করবি না মা, এটাকে আমি ত্যায্য করব, একটা ছাগল হয়েছে। মিহির অভিমানী সুরে বলল, বাবা আমার একটা ন্যূনতম মান সম্মান আছে। মিহিরের বাবা বলল, ওরে কি আমার সম্মানী ব্যক্তি। শাহ আলম চৌধুরী এসে বসলেন, পরপর বসলেন বাকিরা। পরিবারের সবাই মিলে আড্ডায় মেতে উঠল। আর এদিকে সাব্বির বসে আছে সোফায়। বিকেলে ভাই বোনেরা মিলে নাস্তা করছিল। নেহা বৃষ্টি রূপ মিলে ভেবে নিল সাব্বিরের সাথে একটা প্র্যাঙ্ক করবে। জেরিন সাব্বির আজকে আবার লেগেছিল, তারপর থেকে দুজন দুজনের মুখ দেখাও বন্ধ করে দিয়েছে। যদিও জানে এটা বেশিক্ষণ টিকবে না। বড়রা আর কি বলবে, সম্পর্কের উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে কিছুই বুঝছে না। কিন্তু ছোটরা তো জানে, যতই লেগে থাকুক, রাতের বেলা দুনিয়া উল্টে গেলেও ওরা একসাথে থাকবে, কোথাও গেলেও একসাথে যাবে। মুখ লটকিয়ে রাখলেও একজন অন্যজনকে SMS করে বলবে, খেয়ে নে। মুখে কথা বলা বন্ধ করলেও ভার্চুয়াল ভাবে ঠিকই কথা বলে। এদের লজিক সাধারণ মানুষের বোধগম্য হবে না। বৃষ্টি নেহা সিরিয়াস ভাবে এসে বলল, সাব্বির ভাইয়া তুমি বসে এখানে খাচ্ছ? জেরিন আপু তোমার সাথে রাগ করে দরজা আটকে দিয়েছে, রেগে বলেছে ঘুমের ওষুধ খেয়ে ফেলবে, চলো তাড়াতাড়ি। সাব্বির বিরক্তি নিয়ে বলল, যা মন চাই করুক ঘষিটি বেগম, আমাকে টানবি না। রূপ বলে উঠলো, ভাইয়া বিশ্বাস করছো না কেন? যদি আপুর সত্যি সত্যি কিছু হয়ে যায়? হামিদা বেগম, সাহারা বেগম, তাহমিদা বেগম ছুটে আসলেন। নেহা বৃষ্টি রূপ মিলে মুখ চাওয়াচাই করলো, কিন্তু এই মুহূর্তে তো প্ল্যানটা বাদ দেওয়া যাবে না। হুট করে উপর থেকে কিছু পড়ার শব্দ হলো, সাব্বিরের হাত থেকে খাবার পড়ে গেল। এতক্ষণ সে চুপচাপ থাকলো, এবার তার ভিতরের অস্থিরতা শুরু হয়েছে। সাব্বির বলে উঠলো, আমার একটা মাত্র বউ। এক দৌড় লাগালো, 11 ধাপের সিঁড়ি সে 3 লাফে পার করেছে। নেহা বৃষ্টি চেপে চেপে হাসছে। সাব্বিরের পেছন পেছন ছুট লাগালো বাকিরা। দরজা বন্ধ দেখে আরো পাগল প্রায় অবস্থা সাব্বিরের, জুড়ে জুড়ে ধাক্কা দিতে লাগলো। তারপর বলল, জেরিন, ওই জেরিন দরজা খুল বলছি। কি হয়েছে তোর? দরকার পড়লে আমাকে একদিন তুই টানা মারিস, তাও নিজের কিছু করিস না। দরজা খুল, না হয় ভেঙে ফেলবো আমি। জেরিন সবে বিছানায় শুয়েছিল। চোখটা না লাগতে লাগতেই সাব্বিরের কণ্ঠ শুনে বেজায় বিরক্ত হলো। ওর না খুলে যে না কিছু করা কথা শোনাতে যাবে, সাব্বির এসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো জেরিনকে। বেচারি জেরিন কিছু যেন বুঝে উঠতে পারলো না। হঠাৎ এসে সাব্বির জড়িয়ে ধরায় দু কদম পিছিয়ে গেল। দরজার বাইরে এসে ততক্ষণে দাঁড়ালো বাকিরা। সাব্বির জেরিনের মুখ হাত চেক করে বলল, তুই ঠিক আছিস তো? কি করছিলি এসব? আমার উপর রাগ করে ঘুমের ওষুধ খাবি? এটা কিভাবে চিন্তা করলি তুই? তুই জানিস না তুই ছাড়া আমি এতিম? জেরিন হা হয়ে তাকিয়ে আছে, কি সব বলছে এই ছেলে? জেরিন বলে উঠলো, কি বলো সেগুলা? বাবা মা ছাড়া মানুষ এতিম হয়, তুই কেন হবি? সাব্বির বলল, তুই বুঝবি না, আমি হই। সাব্বির পারলে আবার কেঁদে দেয়। জেরিন নেহা বৃষ্টি দরজায় দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসতে দেখে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওরা কিছু বললো না। সাব্বির এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বসলো। জেরিনের মুখ জুড়ে অগণিত চুমু দিতে লাগলো। সাহারা বেগম খেকিয়ে উঠে বলল, এই ছাগল, আমরা তো এখানে আছি। সাব্বির ভেবেছে নেহা বৃষ্টি, তাই বলল, চোখ বন্ধ রাখ। নেহা বৃষ্টি আবার হু হু করে হেসে ফেললো। তারপর বলল, আমরা না তো, বড় মা, মেজো মা, ছোট মা। জেরিন তবদা খেয়ে গেছে। এই ছেলেরা জিন ভূতে আচর করলো নাকি? কি শুরু করেছে? তার উপর মায়েদের সামনে লজ্জায় হাঁপাস করে উঠলো। সাব্বির মাথা চুলকে মিনমিন করে বলল, তুই লজ্জা পাচ্ছিস কেন ঘষিটি বেগম? শুধু তো কয়েকটা চুমুই দিয়েছি। জেরিন এক ছুটে বারান্দায় পালালো। এই বাড়ি ভর্তি সবগুলোর মাথায় কি সিট আছে? কখন কি করে কি বলে হুঁশ নেই। 3 মা কখনোই বিদায় নিয়েছে। ছোটদের দুষ্টমিতে নিজেরা ফেসে গিয়ে লজ্জায় পড়তে হলো। বৃষ্টি নেহা বলে উঠলো, ভাইয়া কে জানি বলেছিল তোর এসব ঘষিটি বেগমকে কে ভালোবাসতে যাবে? আমার রুচিতে ফাটা পড়েনি। এখন তো দেখলাম মানুষজন লোক সম্মুখে চুমুটাও দেয়। জেরিন তো বারান্দা থেকে বোমা হয়ে বের হয়েছে। এসেই বলে উঠলো, সাব্বির তুই এসব কি করলি? সাব্বির বলল, সরি ঘষিটি বেগম, আমি ফিলিং সামথিং সামথিং। রোব বলে উঠলো, ছি ছি ব্রো, তুমি ইংরেজিতে পাস কেমনে করছিলাম? সাব্বির চোখ মুখ কুচকে বলল, চুপ থাকতো বিদ্যাসাগর। জেরিন হতাশ কণ্ঠে বলল, সাব্বির ভাই আমার, এসব লাল পানি খাইয়া বেহুশ হওয়া লোকের মতো কি সব সামথিং সামথিং শুরু করলি? এসব বন্ধ কর, আর নাটক করিস না তো তোরা আমার সাথে। সাব্বির মাথায় হাত দিয়ে বলল, খসিটি বেগম, আমি তোর বাচ্চার বাপ হতে চেয়েছিলাম, আর তুই কিনা মামা বানাইয়া দিলি। এ কেমন বিচার তোর? এবার না হেসে পারলো না জেরিন, হাসতে হাসতে বলল, শালা এখনো নিজে ডাইপার পরে ঘুরে আবার আসছে বাচ্চার বাপ হতে। সাব্বির চেঁচিয়ে বলে উঠলো, নাওজিবিল্লাহ, তুই আমার বন্ধু মানুষের সবগুলা পিচ্ছির সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিলি। তোর সাথে আমার আর কথা নাই। নেহা বৃষ্টি বেরিয়ে গিয়ে বলল, তোমরা যা খুশি করো, আমরা গেলাম। ওরা বের হতে জেরিন দরজা চাপিয়ে কোমরে হাত রেখে বলল, ওরা না হয় মজা করছিল, তুই কি থেকে কি করলি? সাব্বির জেরিনকে একটানে নিজের কোলে বসিয়ে বলল, তোর কাছে মজা মনে হয়? আমার তো জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি তোকে হারিয়ে ফেললাম। তোকে হারিয়ে ফেললে আমি নিঃস্ব হয়ে যাবো নিঃসন্দেহে।
জেরিনের শান্ত চাহনি ছেলেটা সবকিছুর কেমন সহজ সরল স্বীকারোক্তি দিয়ে দেয়। জেরিন মাঝে মধ্যে ভাবে সে কতটা কপাল করে এমন জীবনসঙ্গী পেয়েছে। হয়তো কপালটা এখনো পরিপূর্ণ হয়নি তাদের, তাতে কি সবকিছুর নির্দিষ্ট সীমা আছে, যা যখন আসার তখন আসবে। ওদের মধ্যকার যে সুদৃঢ় বন্ধন আছে, একে অপরের প্রতি বিশ্বাস আছে, সম্মান আছে, তা নিয়ে হয়তো যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যাবে। সাব্বির জেরিনের হাত আঁকড়ে ধরে বলল, একটা কথা বলবো তোকে, এখন একদম ঢেঁড়স মার্কা রিয়াকশন দিবি না, আগে ভাগে বলে দিচ্ছি। জেরিন মিটিমিটি হেসে বলল, প্রপোজ করবি তাই তো? সাব্বির বলল, তুই জানলি কি করে? জেরিন বলল, তোর মতো হাতা যে বিগত 2 সপ্তাহ ধরে বলার চেষ্টা করছে, সেটা যদি আমি বুঝতেই না পারি তো কিভাবে হবে? তোকে খুব ভালো করে চিনি আমি, বুঝলি? সাব্বির বলল, তাহলে অ্যাকসেপ্ট কর। জেরিন বলল, প্রপোজাল দিলি কখন? শর্ত সামনে থেকে, তোর ফিলিংস তোর পকেটে রাখ। সাব্বির বলল, এটা একদম ঠিক না ঘুষিটি বেগম, আমরা প্রমিস করেছিলাম আমাদের মধ্যে যখন যেটা তোর হোক বা আমারই হোক, যার আগে অনুভূতি আসবে সেই বলবে, কিন্তু তুই তো বলবি না বলে ফোন করেছিস, তাই আমি বলছি। জেরিন বলল, তোর প্রতি আমার কোনো ফিলিংস নাই, যা ভাগ। সাব্বির বলল, সত্যি? জেরিন মুচকি মুচকি হাসলো। সাব্বির বলে উঠল, একটা চাটি মেরে তোর হাড়ির মতো মাথাটা ফাটিয়ে দিব বদমহিলা, তোর ভালোবাসা লাগবে না আমারটা দিয়েই হবে। জেরিন এবার হু হু করে হেসে উঠল। সাব্বির বালিশ ছুঁড়ে মারলো, তবুও জেরিন থামলো না, উল্টো দুজন মিলে পুরো ঘরময় দৌড়াতে লাগলো। আর এদিকে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করেছে সাহিল, এসে দাঁড়িয়েছে চৌধুরী বাড়ির সামনে। সে আজ ব্যর্থ, তার মামাও হেরে গেছে চৌধুরীদের কাছে, নিজের সব রাগ ঘৃণা সব উগড়ে দিবে আজ। এলে দুলে এসে হাজির হলো সদর দরজার বাইরে। রাত প্রায় 12টার কাটা ছুঁই ছুঁই, বাড়ির সবাই তখন ঘুমে, দারোয়ানও ঘুমিয়ে পড়েছিল। আজ নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না সাহিল। ইলিয়াস খান তার মামা তাকে জীবনে একটা কটু কথাও শুনায়নি, তবে আজ নেহাকে টার্গেট করেছিল শুধু চৌধুরী বাড়ির সম্মান নষ্ট করতে। জেরিনকে দিয়ে হয়নি, তাই সে আবার নেহার সাথে নিজের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। সাহিল নেহাকে পছন্দ করত, ভেবেছিল বিয়ে করে পরিবার থেকে পৃথক করে দিবে, এতে পরিবারের সবাই কষ্টে থাকবে। সে নেহার কোনো ক্ষতি চায়নি। ভালোবাসা নামক জিনিসটা চোখের কাটা হয়ে গেছিল সাহিলের। তার মা ভালোবাসার জন্য নিজের জীবন দিয়ে দিল, সেদিকে সে কখনো পা বাড়াবে না। আজ তার মামা পথের ভিখারি, নিঃস্ব মানুষ। তার এই অবস্থার পিছনে যে নিখিল দায়ী তা বুঝতে বাকি নেই তার। আজ সবকিছুর হিসাব নিকাশ নিবে, সবকিছুর। সদর দরজায় এলোপাতারি ধাক্কা দিচ্ছে সাহিল, রাতে খুশি কিছুই বাদ রাখেনি যেন। দারোয়ান ছুটে আসলো, থামানোর চেষ্টা করলো, তবে এই তাগড়া যুবকের সাথে পেরে উঠলো না। শব্দ আর শাহ আলম চৌধুরী নামে কিছু কানে আসতে একে একে সবাই বেরিয়ে আসলো যে যার রুম থেকে। জেরিন ঘুমের চোখে দেখছে না, তারপরও বাইরে কি হচ্ছে দেখতে তাকে হবে, তাই সাব্বিরের হাতে জোর করে এসেছে। তবে নিচে এসেও সাব্বিরের হাত জড়িয়ে ধরে মাথা টিকিয়ে ঘুমাচ্ছে। সদর দরজা খুলে দিতেই সাহিল নিখিলকে ঠেলে ভিতরে আসলো। ঢলে পড়ে যাওয়ার আগে নিখিল তাকে আগলে নিল। আশেপাশের নিকট প্রতিবেশী বলতে মিহিরের বাবা মা সহ মিহির রাতে এসেছিল। সাহিল প্রলাপ বকছে, যা শুনে সবার মুখ হা হয়ে গেল। শাহ আলম চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। মিহির বলল, ওই শাহ আলম, তুই একটা খারাপ লোক, তোর জন্য আমি বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত, তোর জন্য আমার মা না ফেরার দেশে চলে গেছে, তুই তাকে বিয়ে করে যথাযথ সম্মান দিসনি, আমাকে সন্তান হিসেবে মেনে নিলি না। কি দোষ ছিল আমার আর আমার মায়ের? কেন কেন তোরা আমার সাথে এরম করলি? তোকে ভালোবাসাটাই কি আমার মায়ের অপরাধ ছিল? বলস না কেন? ওই শাহ আলম, বলছেন না কেন? আপনি তো সুখে আছেন, কেন আমার শৈশব কৈশোর আজ অব্দি পুরোটা জীবন এভাবে ধ্বংস করে দিয়েছেন? বলুন, আমি জানতে চাই, শুনতে চাই আমার অপরাধ কি? কেন আমার জীবনটা স্বাভাবিক হলো না? কেন আজ আমি এত অবহেলিত? হামিদা বেগম স্বামীর পানে চাইলেন, তিনি স্বামীকে অবিশ্বাস করেননি, তবে অভিমান জমলো মনে। কেন এই ছেলেটি বা তার সম্পর্কে কিছু বলল না? ঘটনাটা অন্যও হতে পারে, জানার তো অধিকার ছিল হামিদা বেগমের। তিনি বসার ঘর ছাড়লেন, সেতারা বেগম মাথায় হাত দিয়ে বসলেন। ওই অপয়া মেয়েটা নিজে তো মরল, কার না কার ঘরের বোঝা তার ছেলের নাম করে রেখে গেল। এবার বড় বউটাকে কিভাবে সামলাবেন? তারা সবাই এই নির্মম সত্যির চাক্ষুষ প্রমাণ, কিন্তু এদের কি করে বিশ্বাস করাবেন? কোনটা ভুল আর কোনটা সঠিক কোনো প্রমাণই তো নেই তাদের কাছে। জেরিনের ঘুম তো ছুটলই, সে আকস্মিক ঘটনায় কথা বলতে ভুলে গেছে। বাকিদেরও একই অবস্থা। সাহিল বক বক করতে করতে জ্ঞান হারালো। নিখিল মিহির সাব্বিরকে ডেকে বলল গেস্ট রুমে নিয়ে যেতে সাহিলকে। সেতারা বেগম তেতে উঠলো, তারপর বলল, এসব আবর্জনাকে বাইরে ফেলে দিয়াই দাদু ভাই, কেন আপদ ঘরে তুলছিস? নিখিল সেতারা বেগমের কথায় কান দিল না, সে ছুটলো নিজের মায়ের ঘরের দিকে। কিছুক্ষণ পর নিখিলের সাথে বেরিয়ে আসলো হামিদা বেগম। কি থেকে কি হলো কেউই কিছুই বলল না। হামিদা বেগম দৌড়ে ঢুকলেন গেস্ট রুমে। সাহিলের দিকে তাকিয়ে কেঁদে উঠলেন তিনি। নিখিলকে জড়িয়ে ধরে বলল, বল না নিখিল, ও সত্যি আমার সন্তান, আমার কলিজার টুকরা। সাহিলের কাছে গিয়ে তার মুখে হাত বুলিয়ে হামিদা বেগম বলে উঠল, এত দেরি করলি কেন বাবা এই মায়ের কাছে আসতে? কত হতভাগ্য মা আমি, তোকে জন্ম দিয়েও দেখার সৌভাগ্য হলো না, ছোট থাকতে কুলে নিতে পারলাম না, ফিরলি তো মায়ের বুকে, কিন্তু সময় নিয়ে নিলি প্রায় 28টা বছর। সেতারা বেগম ভীষণ রেগে আছেন। নাতিটা কোনো কিছু না জেনে শত্রুর ছেলেকে বাড়িতে জায়গা দিয়েছে, আর বড় ছেলের বউটা ওই ছেলেকে চোখে হারাচ্ছে। নিখিলকে এতবার করে বলছে, কিন্তু ছেলেটার মুখ থেকে কোনো কথা বের করতে পারলো না। মিহির রাতে থেকে গেল, বাড়িতে আর কেউ নেই, তাই চলে যেতে হলো মিহিরের বাবা মায়ের। নিখিল একবার সবাইকে রুমে যেতে বলেছে, সবাই এখনো সোফায় বসে। নিখিল এবার ধমকে সুরেই বলল, সকাল পর্যন্ত কি এভাবেই বসে থাকবে নাকি সবাই? চুপচাপ গিয়ে ঘুমা, একজনকেও যেন এখানে আর না দেখি। দাদি যাও গিয়ে ঘুমাও, সকালের আগে কিছুই জানতে পারবো না।
রাত বাজছে, এবার সবাই ঘুমাও। শাহ আলম চৌধুরী ও বাকি দুই ভাই বসে আছে। আজকে তাদের কিছু বলার বা করার নেই। শেষ বয়সে এসে কিনা ছেলে মেয়েদের সামনে এভাবে ছোট হলো। ইলিয়াস খানের বোনকে বিয়ে, তা ওদের ভাই, এটা বিশ্বাসযোগ্য নয়। বিয়ে করা তো দূর, ওই মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত শাহ আলম। মেয়েটা কত ছলচাতুরি করেছে বিয়ে করার জন্য। তখন খানদের ব্যবসা বাণিজ্য ছিল রমরমা, সেক্ষেত্রে অহংকারও ছিল তাদের। ভাইকে কিভাবে এসব থেকে মুক্ত করবেন বুঝে উঠতে পারলো না তারা। শাহ আলম চৌধুরীকে ধরে রুমে নিয়ে গেলেন বাকি দুজন। আজকে যে হামিদা বেগম আর তাদের দুজনের সহধর্মিণী আসবে না বেশ বোঝা গেল। তাই আজ ভাইয়ের সাথে রাতটুকু কাটাবে ভাবলো। মানুষটার বয়স হয়েছে, তাদেরকে আগলে রাখতো সবসময়। এখন তাদের উচিত এমন সময়টাতে ভাইয়ের পাশে থাকা। আর এদিকে সাব্বির ঘরময় পাইচারি করছে। জেরিন বিরক্তি নিয়ে বসে আছে। ছেলেটা না নিজে ঘুমাচ্ছে, না জেরিনকে ঘুমাতে দিচ্ছে। সাব্বির বলে উঠলো, না না ঘষিটি বেগম, এসব কিছুতেই মানা যায় না। বড় আব্বুর আরেকটা বিয়ে, এটা তো কোনো লজিক দিয়ে মিলাইতে পারছি না। আর যে বড় আব্বু এখনো বড় মাকেই সামলে উঠতে পারে না। বড় মা চোখ রাঙানি দিলেই তো তাকে আর খুঁজে পাওয়া যায় না। জীবন নিয়ে টানাটানি, আবার করবে আরেক মহিলাকে বিয়ে। সাহিলটার কথা কিন্তু আমি বিশ্বাস করছি না। জেরিন বিরক্তি নিয়ে বলল, রাতের বাজে 2টা, তুই নাটক করছিস? ঘুমাবো আমি। যদি আরেকবার কথা বলিস তো রুমের বাইরে কি বল, ফ্লোরে ঘুমাম, আমার কানের কাছে কথা বলবি না। সাব্বির বলে উঠলো, আরে কথাটা তো শুন। জেরিন একটা বালিশ ছুড়ে দিল সাব্বিরের উপর। সাব্বির মুখ বাঁকিয়ে এসে শুয়ে পড়লো। জেরিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, লাইট অফ কর। সাব্বির তেতে উঠে বলল, পারবো না। জেরিন গা ঘেঁষা বিড়ালের মতো এসে মিশে গেল সাব্বিরের সাথে। জড়িয়ে ধরে সাব্বিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। সাব্বির মুচকে হাসলো। এটা তো এখন ঘষিটি বেগমের রোজকার রুটিন। যতই হম্বিতম্বি করুক, ঘুমানোর সময় তার সাব্বিরকে লাগবেই। জেরিন অকপটে স্বীকার করো, তোকে ছাড়া ঘুমাসে না আমার। বিয়ের দেনমোহর আমার পছন্দ মতো দেশনি তুই, তাই আমি চেয়ে নিচ্ছি। দুনিয়া উল্টে গেলেও যতই ঝগড়া করি না কেন, ঘুমানোর সময় আমার তোকে লাগবে। তোর কুল না হয় বুকে মাথা দিয়ে ঘুমাতে দিতে হবে আমাকে, আর মৃত্যুর আগে ছেড়ে যেতে পারবি না। আর এদিকে নেহা বলল, নিখিল আপনি কি আমাকে বলবেন? কথা বলছেন না কেন? সকাল পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য নেই আমার। নিখিল শান্তভাবে বলল, ঘুমা নেহা, আরেকবার বলবি তো বাইরে নিয়ে রেখে আসবো। নেহা শুনতে চাইল না। সে নিখিলের হাত টেনে উঠিয়ে বলল, বলুন বলছি, এখনই মানে এখনই। নিখিল আবার ধমক দিল, ঘুমাতে বলছি না আমি। তারপরও কথা বলছিস কখন থেকে? সবসময় বাচ্চাদের মতো জেদ কেন করিস? নেহার মন খারাপ হলো। অভিমান এমন ফুলে ফেপে উঠলো। আবছা অন্ধকারেও নিখিল তা বেশ বুঝতে পারলো। আজকে একদমই এই মেয়ের মন ভাঙাবে না নিখিল। বড় হচ্ছে আর বাচ্চামও বাড়ছে। কত করে বললো সকালে বলবো, না এর সহ্য হচ্ছে না। একটা দীর্ঘশ্বাস ছাড়লো। নেহা নাকের ডগায় রাগ নিয়ে গিয়ে ধাম মেরে সোফায় শুয়ে পড়লো। নিখিল দেখলো সোফাটাকে। ওর এখন ওই বেটা সোফাকে হিংসা হচ্ছে। কালো রুম থেকে এটাকে বের করে দিবে। তখন দেখবে মহারানী কি করে রাগ দেখিয়ে তাকে ছেড়ে ঘুমায়। নেহা তো ঘুমায়নি, ঘুমের ভান ধরে আছে। নিখিল যে আসবে এটা নেহা ভালো করেই জানে। ওকে ধমক দেওয়া বজ্জাত ছেলে। নেহা যেন গভীর ঘুমে নিখিল এসে কুলে তুলে নিল। নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঘুমের ভান অন্য কারো সামনে গিয়ে ধরবি? নেহাও কথা শুনে চোখ খুলে ফেললো। নিখিল সুযোগ বুঝে নেহার কপালে একটা চুমু দিল। নেহা ভেঙচি কাটলো। কথা শুনিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। নেহাকে জড়িয়ে ধরে বলল, এভাবে সবসময় কেন রেগে থাকিস বলতো? আমার বাচ্চাগুলো তো পরে তোর মতো হবে। নেহা বলল, আর আপনি যে সবসময় রাগ নিয়ে থাকেন, তার বেলা বাচ্চা তো আপনারও হবে। নিখিল বলল, থাকবে তো তোর পেটের ভিতর। নেহা ঠোঁট উল্টে বলল, বেবি আমার মতো হবে দেখে আপনার পছন্দ হচ্ছে না? ওহ বুঝেছি তো, আমাকে এখন আর ভালো লাগে না আপনার। নিখিল তাকিয়ে আছে অপলক। কি করবে এই মেচিউর বাচ্চাটাকে নিয়ে? সবার সামনে কত ভদ্র শান্ত মেয়ে, এখন তো রাগটাও কম দেখায় সবার সামনে। চঞ্চলতাও কমেছে কিছুটা, কিন্তু ঘরের ভিতর কি কি যে করে এটা যদি কেউ দেখতো। নিখিলের সামনে নেহা এখনো বাচ্চা, সব কথাই ঠোঁট উল্টে কেঁদে ফেলে। কিছুই বলা যাবে না তাকে। নিখিল শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি একটা। ভালোবাসা কখনো পূরণ হয় না বুঝলি। ভালোবাসা মানুষকে কখনো অপছন্দ করার প্রশ্নই ওঠে না। নেহা নিখিলের গলা জড়িয়ে গলায় মুখ গুজে দিল। একটা চুমু দিতে নিখিল বলে উঠল, এখন কি আমার বউয়ের আদর চাই? নেহা একটা কিল বসিয়েছে নিখিলের বুকে। সবসময় উল্টাপাল্টা চিন্তা করে এই ছেলে। নিখিল নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত রাগ করো কেন পাখি? বললাম তো সকালে বলবো। তারপরও রাতের বেলা জেদ করা সাজে নাকি? নেহা বুকের ওপর লেপটে গিয়ে বলল, তাই বলে আপনি আমাকে ওভাবে বকা দিবেন? আপনার সাথে আর কথা বলবো না আমি। নিখিল বলল, আচ্ছা মানলাম আমার দোষ, সরি, এবার খুশি? নেহা প্রত্যুত্তর করলো না, তবে একরাশ প্রশান্তি নিয়ে চোখ বুঝলো। সকাল হতে না হতে রান্নার খাবার বানানোর তোড়জোড় শুরু হলো। আজ রান্নাঘরে শুধু সাহারা ও তাহমিদা। হামিদা বেগম এখনো সাহিলের পাশে বসে চিন্তিত দুই যা। বড় আপাটার যে কি হলো, একটা অচেনা ছেলের জন্য এত টান তাদের ভাবাচ্ছে। ঘুম ভাঙলো সাহিলের। খাটের পাশে হেলান দিয়ে বসে থাকা মধ্যবয়স্ক মহিলাটিকে দেখে তাকিয়ে রইল ক্ষণকাল। কে এই মহিলা? তার পাশেই বসে বা ঝিমাচ্ছে কেন? সাহিল বুঝতে পারলো সে তার নিজের ঘরে নেই। উঠতে গিয়ে মাথায় ব্যথা অনুভব করলো। রাতের কথা মনে পড়লো একটু একটু করে। সে এখন চৌধুরী বাড়িতে। হামিদা বেগম চোখ খুলে দেখলো সাহিল ঘুম থেকে উঠেছে। তিনি বিচলিত কণ্ঠে বলল, বাবা ঘুম কেমন হলো? এখনো কি মাথায় যন্ত্রণা আছে? মা তোর জন্য এক কাপ কফি করে এনে দিবে, খাবে নাকি বাবা? সাহিল চকিত নয়নে তাকালো। মনের ভিতরটা কেমন করে উঠলো তার। এত আদর মিশিয়েও বুঝি সাধারণ রোজকার কথা বলা যায়? এক কাপ কফির আবদার তো ওর করার কথা।
কিন্তু কে নিজে নিজেই আবদার করলো এক কাপ কফি বানিয়ে দিবে কিনা, তাকে বাবা কেন সম্বোধন করলো আর নিজেকে মা। সাহিল অবাক কণ্ঠে বলে উঠলো, মা। হামিদা বেগমের চোখ ছলছল করে উঠলো। কি শান্তিতে ঘেরা এই ডাক! মা ডাক শোনার জন্য তার হৃদয়টা আজও ভীষণ রকম বেকুল। হামিদা বেগম হন্তদন্ত পায়ে গেল রান্নাঘরে, কফি বানিয়ে আবারও বের হলো। সাহারা তাহমিদা তবদা খেয়ে দাঁড়িয়ে দেখলো তার কাজ। নেহা জেরিন এসেছে রান্নাঘরে, বৃষ্টি ও সিঁড়িতে তারা কাজে সাহায্য করতে এসেছে। নিজের মাকে এভাবে চড়তে দেখে তারাও অবাক, তবে সবাই নিশ্চুপ। নিখিল বলল সকালেই সব ঠিক হয়ে যাবে, তাই তারাও অপেক্ষায় আছে। খাবার টেবিলে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই, চুপচাপ খেয়ে যাচ্ছে সবাই। সাহিল ইতস্তত বোধ করছে, এই মানুষগুলো আপাতত দৃষ্টিতে তার প্রতিদ্বন্দ্বী, তাদের সাথে এক টেবিলে বসে খাওয়া। হামিদা বেগম তাকে ছাড়তে নারাজ। সাহিল কেন জানি এই মহিলার কথা ফেলতে পারেনি। তাছাড়া সে বেয়াদব নয়, অযথা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করতে যাবে। সাহিল অল্প খাবার মুখে নিল, সবাই কিছু না কিছু খেয়ে উঠে গেল। সকাল 10টা, আজকেও অফিসে বা অন্য কোথাও যায়নি। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। জেরিন গিয়ে দরজা খুলতেই দেখলো তার নিজের বড় মামা মামি এসেছেন। সে কোনো রকম জিজ্ঞেস করলো কেমন আছেন, তারাও ছুটে আসলো ভিতরে। পরপর সবাই উপস্থিত, সাহিলও আছে। একটু পর বাড়িতে আসলো ইলিয়াস খান ও তার স্ত্রী। নিখিল পূর্ণ দৃষ্টি রাখলো সাহিলের উপর, সাহিলও তাকিয়ে তার দিকে। নিখিল বলল, তোমার সব প্রশ্নের উত্তর আজ তোমাকেই ইলিয়াস খান দিবে সাহিল। সাহিল হতবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। নিখিল সেতারা বেগমের দিকে তাকিয়ে বলল, দাদি তুমি বলবে অতীতের কাহিনী, তার পরবর্তী অংশটুকু বলবে ইলিয়াস খান। আজকেই সব রহস্যের উপর থেকে পর্দা উঠে যাক, অনেক তো হলো লুকোচুরি। সেতারা বেগমকে সবাই সকালেই সবকিছু বুঝিয়েছে। নিখিল বলেছে যাতে ইলিয়াস খানের সাথে শত্রুতার মূল কারণটা সবাইকে তিনি বলেন। ইলিয়াস খান নতমস্তকে বসা, আজ সে নিঃস্ব। অহংকার, লোভ, প্রতারণা আজ তাকে ধ্বংস করে দিয়েছে। তবুও তিনি আজ সব স্বীকার করে পাপের বোঝা কিছুটা হলেও কমাতে চান। নিখিল তার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে তিনি কতটা ভুল ছিলেন। সাহিল এতটাই শখ ছিল যে বুঝে উঠতে পারলো না তার মামা কি এমন সত্যি বলবেন। সব কেমন পেঁচিয়ে যাচ্ছে। সেতারা বেগমের দিকে তাকিয়ে সকলে তিনি বলতে শুরু করলেন, তখন নিখিলের দাদা ব্যবসা শুরু করেছিল সবে, তেমন ভালো না অবস্থা, কোন রকম চলতো আর কি। ধীরে ধীরে লাভ হওয়া শুরু করে, কিছুটা উন্নতি হয় তাদের। তবে ইলিয়াসের বাবার তখন বেশ হাত গরম, তাদের শহরের নাম ডাক ভালোই ছিল। তোদের দাদু পরবর্তীতে শাহ আলমকে ব্যবসায় যোগ দিতে বলল। পড়াশোনা শেষ হয়েছিল তার, ততটাও বড় না। শহীদুল, মাহফুজ পড়াশোনা করেছে তখনও। ইলিয়াসের বাবার 2 সন্তান ছিল, ইলিয়াস আর তোর বোন কারিমা। কারিমা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। ইলিয়াস তার বাবার সবকিছু দেখতো, মূলত তার তত্ত্বাবধানে চলতো তাদের সবকিছু। শাহ আলম আসার পর তোদের দাদুরও উন্নতি হয়, খানদের থেকে বেশি নামডাক হতে শুরু করে। দুজনে দুজনের দিক থেকে যথাসম্ভব ভালো, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। শাহ আলমের পরিচিতি বাড়ে, সেই সুবাদেই কামিনীর পছন্দ হয় শাহ আলমকে। ব্যবসায়িক দ্বন্দ্ব, তার উপর মেয়ের শত্রুপক্ষের ছেলে পছন্দ করা মেনে নিতে পারেননি ইলিয়াস ও তার বাবা। পরবর্তীতে তারা মেয়ের মতকে প্রাধান্য দিয়েছিল, সন্ধি করতে চেয়েছিল। তোদের দাদু এতে অমত করেননি। তবে শাহ আলমের কামিনীকে পছন্দ ছিল না। কামিনী শাহ আলমকে ভালোবাসলেও শাহ আলমের পছন্দ ছিল আলাউদ্দিনের বোন হামিদাকে। ছেলের পছন্দের বিরুদ্ধে গিয়ে শুধু ব্যবসার জন্য ছেলের জীবন নষ্ট করতে চায়নি তোদের দাদু। তাছাড়াও একটা কথা সত্যি জানিস তো, ভালোবাসার সংসার জোর করে হয় না। একে অপরের সাথে একই ঘরে থাকা যায়, তবে মানসিক শান্তিটা থাকে না। দিন শেষে নিজের কাছে নিজেকে বোঝা মনে হয়। আমি মা হয়ে ছেলেকে এমন কিছুতে ফেলতে পারিনি। হামিদাকেও আমার ভীষণ পছন্দ। আমার একটাই মেয়ে ছিল, যাকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়েছি। হামিদার মতো একটা মেয়ে আমার ঘরে আসবে ভেবেই আমি খুশি হয়েছিলাম। ব্যবসার উন্নতি হওয়ার আগে শাহ আলম হামিদাকে পছন্দ করত, যা আমাকে সে জানিয়েছিল। শহীদুলের সাথে একদিন ওদের বাড়িতে গিয়েছিল, তখন ওই হামিদাকে পছন্দ হয়েছে শাহ আলমের। তবে ছেলে আমার বলেছিল যখন সে চাকরি করবে তখন প্রস্তাব পাঠাবে, তার আগ পর্যন্ত বিয়েটা গোপন রাখতে। কামিনীও যথেষ্ট ভালো মেয়ে ছিল, শুধু বাবা ভাইয়ের আদরে বিগড়ে গিয়েছিল, দাম্ভিক হয়ে উঠেছিল। যা তার চাই সেটাই পেয়েছে সবসময়। জীবনসঙ্গী হিসেবে শাহ আলমকে চেয়েছে। চাওয়াটা অন্যায় না, যদি চাওয়াটা উভয়পাক্ষিক হতো তো কখনো দ্বিমত করতাম না আমরা। শাহ আলম তাকে অনেকবার বুঝিয়েছে, একদিন হামিদার কথাও বলেছে। এর মধ্যে এসব দেখে আমরা হামিদার সাথে শাহ আলমের বিয়ে দেই। এতে কাজও হয়েছিল। কামিনী তারপর থেকে পাগলামো বন্ধ করেছে। আমরা ভেবেছি সে নিজে ভুল বুঝতে পেরেছে, তবে ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। শাহ আলমের বিয়ের তখন 1 বছর। হামিদার সন্তান সম্ভাবনা ছিল। সপ্তাহখানেক পর তারপর ডেলিভারির ডেট ছিল। হামিদা অসুস্থও ছিল, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। হসপিটালে নিব আগে থেকেই সব ঠিক করে রাখা। তার মধ্যে একদিন খবর পাই কামিনী আত্মহত্যা করেছে। মেয়েটার জন্য খারাপ লাগলেও কিছু করার ছিল না আমাদের। তার ভালোবাসা নিখুঁত ছিল, তবে সে ভুল মানুষকে ভালোবেসেছে, নিজের জীবন দেওয়ার মতো বোকামিটা করেছে। কামিনী মারা যাওয়ার পর হামিদার কুল জুড়ে এসেছে নিখিল। আমাদের বাড়িতে তখন খুশির আমেজ। তারপর থেকে খানরা আরো রেগেছিল আমাদের উপর। বোন হারানোর সুখ কাটিয়ে উঠতে পারেনি। মেয়ের সুখে ইলিয়াসের বাবু কিছুদিন পর মারা যায়। তোর দাদুও। 2 পরিবারই দুঃখে ছিল, তবে কেউ কেউ মনে করতো তাদের পরিবারের এরকম পরিস্থিতির জন্য আমরা দায়ী। হায়াত মৌতের মালিক আল্লাহ, আমরা তো তোর দাদুকে আটকাতে পারিনি। জীবন তো থেমে থাকেনি, তবে খানদের সাথে সেই শত্রুতা এখনো রয়ে গেল। তারপর এখন আবার ইলিয়াসের ছেলে সাহিলের সাথে শাহ আলমের ছেলের দ্বন্দ্ব। জানি না কবে এসবের শেষ হবে। সবাই
সবাই মনোযোগ দিয়ে শুনছিল সেতারার কথা। এর মধ্যে ইলিয়াসের কণ্ঠস্বর শোনা গেল। তার কথাটাই যেন বড়সড় একটা বিস্ফোরণ হলো বসার ঘরে নিঃশব্দে। সে বলল, সাহিল আমাদের সন্তান নয়, শাহ আলম আর হামিদা বেগমের সন্তান। সাহিল জানে সে শাহ আলম চৌধুরীর সন্তান, তবে তার মা কামিনী। তাহলে কেন তার মামা বলছে সে হামিদা বেগমের সন্তান? সাহিল হতবাক চোখে তাকিয়ে ইলিয়াস খানের পানে। এত বছর যে মানুষটাকে বিশ্বাস করেছে চোখ বন্ধ করে, সে মানুষটা তাকে এভাবে ঠকাতে পারলো? ইলিয়াস খান বলে উঠল, আমাকে ক্ষমা করে দিস সাহিল, আমি অন্যায় করেছি। শাহ আলম চৌধুরী সহ বাকিরা ফেল করে তাকিয়ে আছে। ছোটরা এখনো শক থেকে বের হতে পারেনি। সাহিল তাহলে ওদের ভাই? সাহিল কাপা কণ্ঠে বলে উঠল, আমার মাকে সত্যি করে বলো মামা। ইলিয়াস খান যেন ভিতরে ভিতরে মুষ্টে পড়লেন। সাহিল তাকে এখনো মামা বলে ডাকছে। ছেলেটা কত ভালো, তিনি তো জানেন শাহ আলম চৌধুরীর মতোই বিনয়ী স্বভাব তার। চৌধুরী পরিবারের প্রতিটা মানুষ সত্যিই ভীষণ রকম ভালো। না হলে কি নিখিল এত কিছু জানার পরও তাকে মাফ করে দিতে পারে? শুধুমাত্র একটা শর্তে, সব সত্যি বললেই তার প্রতি তাদের কোনো রাগ ক্ষোভ থাকবে না, বলেছে নিখিল। সত্যিই বুঝি তাই? সাহিলের পরিচয় না জেনেই রাতে তাকে থাকতে দিয়েছে তারা, সেবা করেছে, খেতে দিয়েছে, যদিও বা এখন জানলো সে তাদেরই ছেলে। ইলিয়াস খানের চোখ ঝাপসা হয়ে এলো। সাহিলের দিকে তাকিয়ে বলল, তোর মা ওইখানে যে মহিলা দাঁড়িয়ে আছে তিনি, আর বাবা শাহ আলম। সাহিল তাকালো আঙুল তাক করা মহিলাটার দিকে, যিনি আঁচলে মুখ গুজে কাঁদছেন, যে তাকে রাতে সেবা করেছে, সকালে খাওয়ালো। এই ভালো মানুষটা তার নিজেরই মা, আর সে কিনা এই মমতাময়ীর মমতা থেকে এতটা বছর দূরে ছিল। তার জীবনের সবকিছু থেকেও কিনা সে ছিল অপূর্ণ। এতগুলো মানুষ সবাই তাদের আপন ছিল। কি ভুলে সাজা দিল তাকে সৃষ্টিকর্তা? নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হলো, ভাই বোন থেকে তাকে পৃথক থাকতে হলো। চোখের পাতা ফেলতে কষ্ট হচ্ছে যেন ছেলেটার, ভীষণ রকম ভারী মনে হচ্ছে পৃথিবীটাকে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অতি শান্ত কণ্ঠে সাহিল বলল, আমি পুরো সত্যিটা জানতে চাচ্ছি মামা। ইলিয়াসের স্ত্রীও অবাক চিতে তাকিয়ে আছে। সে নিজেও জানতো সাহিল কামিনীর সন্তান, কিন্তু নিজের স্বামী যে এত নিজ একটা কাজ করতে পারে তিনি এত বছরও বুঝলেন না। মানুষ কত সহজে মুখের আড়ালে নিজেকে ঢেকে রাখতে পারে। সবার সামনে ভালো সাজা তার স্বামী কিনা একটা মায়ের বুক খালি করে দিয়েছে, একটা পরিবারকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছিল। ইলিয়াসের এই পাপের কারণে হয়তো আল্লাহ তার কুলজোরে কোনো সন্তান দেয়নি, তিনি মাতৃত্বের স্বাদ পাননি, তার সবকিছু থাকলেও কোনো সুখ ছিল না। ইলিয়াস খান বলা শুরু করলেন আবারও। ইলিয়াস খান বললেন, কামিনী মারা যাওয়ার পর আমাদের মনে হতে লাগলো সব দোষ শাহ আলমের। যদি শাহ আলম আমার বোনকে মেনে নিত তো সে বেঁচে থাকতো। আমার বোন যেহেতু আমাদের ছেড়ে চলে গেছে, শাহ আলমেরও কোনো অধিকার নেই সুখে থাকার। সেদিন জানতে পেরেছিলাম শাহ আলমের ছেলে সন্তান হয়েছে, তবে জানতাম না সে জোড়াপুত্রের বাবা হয়েছে। তবে হয়তো দুজনকে নিয়ে নিতাম। আমি তাকে সন্তানহারা করতে চেয়েছিলাম। হসপিটালে গিয়ে নার্সদের টাকা দিয়ে শাহ আলমের সন্তানকে চেয়েছিলাম আমি। নার্সটি অত টাকার লোভ সামলাতে পারেনি, একটা বাচ্চা এনে দিয়েছিল আমাকে, প্রমাণস্বরূপ দিয়েছিল ডিএনএ টেস্টের রিপোর্ট। বাড়িতে গিয়ে মনে হচ্ছিল আমি জিতে গেছি, শাহ আলম হেরে গেছে। কিন্তু আল্লাহ হয়তো অন্য কিছু ভেবে রেখেছিলেন। জানতে পারি শাহ আলমের ছেলেকে নিয়ে স্ত্রী সহ বাড়িতে গেছে। বাড়িতে তাদের আনন্দের সীমা নেই। ভেবেছিলাম এই শিশুটাকে দিয়ে কি করব আমি, এতিমখানায় দিয়ে দিব নাকি নাকি কোথাও ফেলে আসবো, কারণ তখনও আমি অবিবাহিত। একটা বাচ্চাকে পালা মুখের কথা নয়। আরেকবার ভেবেছিলাম চৌধুরী বাড়ির দরজায় ফেলে যাব, কিন্তু বাবা তাতে রাজি হয়নি। কাজের লোকের কাছে বড় হতে লাগলো সাহিল। পরিচয় দিয়ে দিলাম কামিনীর, আর ছোট সাহিলের কানে ছোট থেকে একটা কথা ঢুকিয়ে দিলাম, আমাদের বড় শত্রু চৌধুরী পরিবার, তার মায়ের খুনি চৌধুরী পরিবার। সাহিল খুবই ইন্টেলিজেন্ট বাচ্চা ছিল, তুকুর তার প্রতিভা, নিখিলও কম যেত না, ওর খবরও রাখতাম আমি। ইচ্ছে করে স্কুল কলেজ ভার্সিটি এক রেখেছি, যাতে সাহিল নিজের শত্রু হিসেবে শুধু নিখিলকে জানে। আমি সাহিলের যমজ ভাইকে তার প্রতিদ্বন্দ্বী বানিয়েছি। একদিন ভার্সিটি কোনো এক ছেলেকে নিখিল মেরেছিল। ছেলেটার দোষ ছিল সে নেহা নামক কাউকে কিছু একটা করেছে। সেদিন ওই জানতে পেরেছিলাম নেহাকে ভালোবাসে নিখিল। ছেলেদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো তাদের জীবনে থাকা পছন্দের নারী। আমি সাহিলকে বলি সে যাতে নেহাকে পছন্দ করে তাকেই বিয়ে করে। সাহিল মেয়েদের দিকে ভুলেও চোখ তুলে তাকাতো না পর্যন্ত। আমি ভেবেছিলাম হয়তো এক্ষেত্রেও সে মানা করে দিবে। সাহিল জেনে বুঝে কোনো মেয়ের ক্ষতি করবে না এটা আমি জানতাম, তাই বলেছিলাম তুই বিয়ে করে চৌধুরীদের থেকে তাকে আলাদা করে দিবি, তাহলে তারা কষ্টে থাকবে। সাহিলেরও প্রস্তাব পছন্দ হয়েছে। নিজের মায়ের জন্য সে এতটুকু করতে চেয়েছিল। নেহাকে দেখানোর জন্য সাহিলকে আমি নিয়ে গিয়েছিলাম। সাহিল সেদিন নেহাকে দেখে বলেছিল সুন্দর। দুই ভাইয়ের পছন্দ প্রায় এক। তবে সাহিল যদি জানতো নেহা নিখিলকে পছন্দ করে, তবে কিছুতেই সে ওই মেয়ের দিকে তাকাতো না। শত্রুতা এক পাশে, মেয়েদের সম্মানের জায়গা এক পাশে। তবে সে শুধু বলেছিল মেয়ে পছন্দ হয়েছে, অন্য কিছুই না। যখন শাহ আলমের মেয়ের বিয়ের কথা উঠলো, তখন আবারও আমার পাতা ফাঁদে পা দিল সাহিল। নীরবকে দিয়ে সবকিছু করালো চৌধুরী বাড়ির সম্মান নষ্ট করতে। সে জানতেই পারলো না সে নিজ হাতে নিজের বোনের জীবন নষ্ট করেছে। তাতেও কিছু হলো না। জেরিনের বিয়ে হয়ে গেল। লোক সমাজ কয়েকদিন এসব নিয়ে কথা বললেও সবকিছু মেনে নিল। বিয়ের পর নিখিল যখন সাহিলের সাথে দেখা করতে চাইলো, সেদিন ওই তার সন্দেহ হয়েছে নিখিল হয়তো কিছু জানে। এ ছেলেকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। আমি লুক দিয়ে সাহিলের গাড়ি ব্রেক ফেল করাই। ইলিয়াস মৃদু হেসে আবারও বলল,
তবে তোমার ভাগ্য সত্যি ভীষণ ভালো, শাহ আলম তোমার ছেলে নিখিল নিজের ভাইকে বাঁচিয়ে দিয়েছিল আর অগোচরে বিদেশেও পাঠিয়েছে। সেখানেও আমি সাহিলকে পথ থেকে সরাতে চেয়েছিলাম, যদি সাহিলই না থাকে তো আমার ধরা পড়ারও কোনো চান্স থাকে না, কিন্তু সাহিলকে সুস্থ করে ফেললো নিখিল। পরে জানলাম নেহার বিয়ে আগেই নিখিলের সাথে দিয়েছো তোমরা। নিখিলও ততদিনে আমাদের প্রোডাক্টের ভেজাল বের করে ভোক্তা অধিদপ্তরে দিয়ে দেয়, প্রচুর লস হয়, সব শ্রমিকের টাকা দিতে গিয়ে অবশেষে বাধ্য হয়ে কোম্পানি বিক্রি করতে হয় আমাকে, যা কিনেও নেয় নিখিল। তবে আমি সেদিন অবাকই হয়েছিলাম, নিখিল সাহিলের নামে কোম্পানি কিনেছে। আমার মাপ চাওয়ার কোনো মুখ নেই, জীবনে কম অপরাধ করিনি আমি সত্যি কঠিন কোনো শাস্তি পাওয়ার যোগ্য। নিখিল আমাকে শাস্তি না দিয়ে আমাকে সবচেয়ে বড় আত্মগ্লানিতে রেখেছে। জেলে পচে মরলেও হয়তো এত কষ্ট হতো না আমার, যতটা নিজের ভিতরে অনুতপ্ত হয়ে মরছি। কথাগুলো বলে থামলেন ইলিয়াস। গালে সজোরে একটা চোর বসিয়েছে তার স্ত্রী, রাগে হাত পা কাঁপছে মহিলার, ঘৃণায় গা রিরি করে উঠল। ভাবতেও কষ্ট হচ্ছে এরকম একটা মানুষ তার নিজের স্বামী, যাকে সে এতটা ভালোবেসে সম্মান করে নিজের জীবনের সবচেয়ে উপরে রেখেছে, সে লোকটা কিনা একজন বিবেকহীন অমানুষ। তিনি তীব্র ঘৃণা ভরা কণ্ঠে বলে উঠল, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে ইলিয়াস, এটা ভেবে আপনার মতো মানুষ আমার স্বামী, আপনার এই রূপ আমার সামনে প্রকাশ হওয়ার আগে আমি মরে গেলাম না কেন? এভাবে এত নিখুঁতভাবে ঠকাতে পারলেন আপনি আমাদের? শুধু আমাকে না, আপনি একটা বাচ্চা ছেলের জীবন তিলে তিলে শেষ করে দিয়েছেন। একবার বুকের ভিতরটা কেঁপে উঠলো না আপনার? কিভাবে পারলেন একটা মিথ্যার পর মিথ্যা দিয়ে একটা ভিত সাজাতে? আমি আর সবার কাছে লজ্জিত, আমাকে ক্ষমা করবেন সাহিল বাবা, আমাকে মাফ করে দিস। আমি যদি এক ফোঁটাও জানতাম তোকে তোর মায়ের বুকে ফিরিয়ে দিতাম বাবা, এই হতভাগ্য মাকে ক্ষমা করে দিস। বসার ঘর জুড়ে শুধুই নীরবতা। ইলিয়াস খান যেন উঠতে পারছেন না। স্ত্রী ছিল তার শেষ ভরসা, একমাত্র সাথী, সে মানুষটিও তাকে ছেড়ে গেছে। কি নিয়ে থাকবেন তিনি? বেঁচে থাকার কোন রকম কারণ খুঁজে পেলেন না যেন। সাহিল টি টেবিলের হাতে পানির জগটা উঠিয়ে নিল, তার গলা শুকিয়ে এসেছে, মনে হচ্ছে কতকাল পানি খাই না। ঢকঢক করে পুরো জগের পানি খেয়ে ফেললো। নিজেকে এতটা অসহায় লাগেনি কখনো। যে জিনিসগুলোকে 28টা বছর নিজের ভেবেছে, তার মধ্যে কিছুই তার না, সবকিছু ছিল মরিচিকা। আজ কেমন মিলিয়ে গেল চোখের পলকে। এ কোন তীরে এসে ঠেকলো সে? এখানকার মানুষগুলো কি তাকে মেনে নেবে, আগলে রাখবে? সাহিল কি পারবে তাদের আপন করে নিতে? এতটাও কি সহজ সবকিছু? তাহমিদা বুঝলেন ছেলেটা কিসের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মাথায় হাত রেখে বলল, তুমি ঠিক আছো তো বাবা? হামিদা বেগম সাহারাকে জড়িয়ে কাঁদছেন। ছেলেকে পাওয়ার আনন্দ, এতদিন দূরে রাখার কষ্ট, সব মিলিয়ে তিনি দিশেহারা। শাহ আলম চৌধুরী স্তব্ধ হয়ে বসে। বাকিরাও। তাহমিদা বেগম গেলেন হামিদা বেগমের কাছে, তারপর বললেন, আপা তুমি কাঁদছো কেন? আমাদের ছেলে তো সাহিল, তোমার ছেলের তোমাকে প্রয়োজন। যদি তুমি এভাবে কাঁদো তো তাকে সামলাবে কে? চলো চোখ মুছে। সাহারাও বুঝলেন সেতারা বেগমের বয়স হয়েছে, এসব নিতে পারলেন না যেন। প্রেশার বেড়েছে তার। জেরিন সাব্বির নেহা মিলে তাকে রুমে রেখে আসলো। ইলিয়াস ফ্লোরে বসে শাহ আলমের পা জড়িয়ে বসে আছে। ইলিয়াস বলল, আমাকে মাফ করে দাও ভাই, যা শাস্তি দিবে তাই আমি মানবো। জীবনে কোনো কিছু অবশিষ্ট নেই আমার, এক নিঃস্ব মানুষ আমি। শেষ জীবনটুকু একটু তোমাদের দয়া নিয়ে বাঁচতে চাই। নিখিল শাহ আলম চৌধুরীর কাঁধে হাত রাখলো। শাহ আলম যেন হুঁশে ফিরল। ইলিয়াস খানের দিকে তাকিয়ে বলল, যাও, ক্ষমা করে দিলাম, আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো তাতেই অনেক। যদি কাজটা আরো আগে করতে তো ভালো হতো ইলিয়াস, তারপরও তোমাকে শাস্তি দিতে চাই না আমি। শুধু আমার পরিবারের থেকে দূরে থেকো, অনেক তো করলে, এবার নিজের জীবন নিয়ে থাকো, যতটুকু পারো ভালো থেকো। ইলিয়াস খান চলে গেল সদর দরজা ছেড়ে। সাহিলের পাশে এসে বসলো হামিদা বেগম। সাহিলের মুখে হাত রেখে বলল, তুই আমার ছেলে, আমার সন্তান, আমার নারী ছেড়া ধন। কত বছর পর আসলি মায়ের কাছে? আমি তোকে চিনতে কি ভুল করলাম? তুই তো আমার কাছেই ছিলি 9টা মাস। মায়ের প্রতি অভিমান জমিয়ে রাখিসনি তো বাবা? মা জানলে তোকে যেখান থেকে পারতাম নিয়ে আসতাম বাবা। সাহিল হামিদা বেগমকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে দিল। বাড়ির প্রতিটি মানুষের চোখ ভিজে এসেছে। জেরিন সাব্বির, বৃষ্টি, নেহা, রূপ একপাশে দাঁড়িয়ে, নিখিলের পাশে মিহির। মিহির নিখিলকে জড়িয়ে ধরলো শক্ত করে। ছেলেটা এই সত্যিগুলো 1 বছর ধরে নিজের কাছে রেখেছে, না জানি তার কত কষ্ট হয়েছে। নিখিল মিহিরের কাঁধে হাত রেখে বলল, বোন জামাই, এখন কিন্তু আমাদের দল আরো ভারী হলো। 3টা ভাই আমার বোনের, সাবধান, আমার বোনের সাথে যদি কোনো কিছু করছিস তো। মিহির বলে উঠল, আমিও চাই আমার বন্ধু আমার বউ সবসময় জিতে যাক। হামিদা বেগম সাহিলের চোখে পানি মুছে দিয়ে বলল, বুকার মতো কাঁদছিস কেন? আমি আছি তো। তাহমিদা বেগম সাহারা এসে বলল, আমাদের তো চোখে পড়ে না, ছেলে তো তোমার একার, আমাদেরও ছেলে, বুঝলে? একা একা সব ভালোবাসা দিবে নাকি? এসব অবিচার মেনে নেব না আমরা। সাহারা তাহমিদা পাশে বসে বলল, এই ছেলে শুন, আমি তোর মেজো মা, আর আমি ছোট মা, বুঝলি? একটা মা না, 3টা মা আমাদের। যদি পর ভাবিস তো কান টেনে দিব। সাহিল হেসে উঠল, মনে মনে কৃতজ্ঞতায় আবেশিত হলো। আল্লাহ তার জন্য এত ভালো কিছু রেখেছিল, সে তো কল্পনাও করেনি। এতদিন ভাবতো সে শূন্য, আজ বুঝলো সে পরিপূর্ণ। তার জীবনও সুন্দর, বাকিদের থেকে একটু বেশিই সুন্দর। সাব্বির এসে বলল, পিপ পিপ পিপ, সাইড প্লিজ, এবার বাবাদের পালা। আজ ছোট বলে আমাদের কেউ পাত্তা দিচ্ছে না নাকি? কি বলিস রে তোরা? বাকিরা তার কথা শুনে মাথা দুলালো। সাব্বির গিয়ে মাহফুজ চৌধুরীকে আঙুল দিয়ে গুঁতো মেরে বলল, যাচ্ছ না কেন? তোমরা যদি সাহিল ভাইয়ের সাথে সহজ না হও, ওর নিজের কেমন লাগবে? যাও বলছি। মিহির নিখিল এসে 3 ভাইকে উঠিয়ে নিয়ে পাঠালো। নিখিল জানে তার বাপ কান্না করে দেওয়ার ভয়ে যাচ্ছে না, একটা বদলুক।
তিন ভাই এসে বসলো। শাহ আলম চৌধুরী সত্যি ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মিহির ছলছল চোখে তাকিয়ে বলল, আমার সহজ সরল শ্বশুরটা কি ভালো কি ভালো, শুধু তার জাহিল পোলাটা বুঝলো না। নিখিল চোখ কটমট করে তাকালো। মিহির বলল, দেখ তোর শ্বশুরটা নিরামিষ ভাবে জড়িয়ে ধরলো, নাই দয়া নাই মায়া কিচ্ছু নাই, পুরোই তোর মতো। শহীদুল চৌধুরী বলল, অফিসে যেতে হবে এখন, ভাইজানরা চলো। শোনো, তোমরা কেউ ব্যস্ত হয় না, অফিস খেয়ে নিবো আজ। সাহিলের মাথায় হাত রেখে বলল, রেস্ট নিবে, ঠিক মতো খাবে, মনে রাখবে জীবনে চড়াই উতরাই থাকবে, এসব ভেবে মন খারাপ করবে না, নিজেকে একা ভাববে না, আমরা সবাই তোমার পাশে আছি, আমরা সবাই একটা পরিবার। তোমার মন খারাপ থাকলে কিন্তু সবারই মন খারাপ থাকবে, তাই মন থেকে খুশি থাকবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, অতীত ভেবে দুঃখ পাবে না, বর্তমান ও ভবিষ্যৎ যাতে সুখে থাকতে পারো সেদিকে খেয়াল রাখবে। শাহ আলম চৌধুরী, মাহফুজ চৌধুরী, শহীদুল চৌধুরী বেরিয়ে গেলেন। মিহির নিখিল সাব্বিরকে বলল তারা যেন বিকেলে যায়। বড়রা যেতেই সাব্বির এসে সাহিলের পাশে বসলো, গদগদ হয়ে বলল, উফ ভাইয়া কি বলবো, আমি তোমার একমাত্র কিউট ড্রেসিং হ্যান্ডসাম ছোট ভাই। রূপ বলে উঠলো, আমি কি ভেসে এসেছি নাকি, তুমি অঙ্কে এত কাঁচা পাশ করেছিলা কেমনে, বলবা দুই মাত্র। সাব্বির বলে উঠলো, তোকে আমি গনাই ধরি না। বৃষ্টি জেরিনের চোখে অশ্রু জমলো, তাদের বড় ভাই। বৃষ্টি জেরিন একসাথে বলে উঠলো, ভাইয়া। সাহিল তাকালো মেয়ে দুইটার দিকে, তার দুটো বোনও আছে, কি ভাগ্যবান ব্যক্তি সে। আগে শুনতো বোন নাকি মায়ের প্রতিচ্ছবি হয়, তাদের মতো করে আগলে রাখার মানুষ আর দুটো হয় না। সাহিলের কত আফসোস ছিল তার কোনো বোন নেই। দু বোন এসে জড়িয়ে ধরলো তাদের ভাইকে। সাহিল ইতস্তত করে বলল, জেরিন তুমি আমার উপর রেগে আছো তাই না, তোমার সাথে যা করে। সাব্বির মুখ থেকে কথা টেনে নিয়ে বলল, পুরনো কাসন্দি ঘাটা নিষিদ্ধ। আর কি বলছো এটা তুমি সাহিল ব্রো, তুমি এমনটা না করলে ঘষিটি বেগমের মতো একটা নাদুস নুদুস বউ আমি পাইতাম নাকি। জেরিন বলে উঠলো, সাব্বিরের বাচ্চা। সাব্বির হাই তুলে বলল, তোর পেটে। জেরিন বলে উঠলো, নাওজুবিল্লাহ। নেহা একটু পর এক ট্রে ভর্তি শরবত নিয়ে হাজির হলো। নেহা শরবত দিতে দিতে বলল, তোমরা আমাকে রেখে ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেলে, আমি তোমাদের জন্য কত কষ্ট করে শরবত বানালাম। সাব্বির কাঁদো কাঁদো ফেস করে বলল, আমাদের নেহা বোনটা আমি আছি তো, আই বোন এখানে বস, লজেন্স কিনে দিব। নেহা সবাইকে জুস দিতে গিয়ে বসে বলল, বুঝলে সাহিল ভাইয়া, আমি কিন্তু অনেক খুশি আজকে থেকে আমার দুইটা ভাইয়া হয়েছে, আমি কিন্তু তোমার সবচেয়ে ছোট এবং সবচেয়ে ভালো বোন। সাহিল বুঝলো নেহা মেয়েটা সহজ সরল, এত কিছু শোনার পরও তার সাথে সহজ সরল হওয়ার জন্য আগ বাড়িয়ে কথা বলছে। বাকিরাও কতটা গোল্ডেন হার্টের সে বুঝে নিল কয়েকটা মুহূর্তেই। নিখিল মুখ বাঁকিয়ে বলল, তুই আর ভালো, আমার শরবত দিলি না কেন। নেহা বলল, তোমারটা তুমি বানিয়ে খাও, এত দিতে পারবো না আমি। নিখিল চক্রাঙ্গানি দিল। নেহা বলে উঠল, বড় মা তোমার ছেলে দেখো চোখ দিয়ে আমাকে মারছে, কিভাবে তাকায়। নেহার অর্ধেক খাওয়া গ্লাসটায় নিখিল টান বসালো, নেহাও টানলো, টানাটানি করছে দুজনে। 3 মা দেখছে আর কপাল চাপড়াচ্ছে, আবার দুজনে লেগেছে, এরা যে কবে বুঝদার হবে। নেহা বলে উঠল, দেখুন আপনি এটা খেলে আপনার পেটে রোগ জীবাণু অ্যাটাক করবে, অন্যর মুখেটা খেতে নেই। নিখিল বড় বড় চোখ করে তাকালো, এতবার বইয়ের ঠুটে চুমু খেলো আর এটা তো সামান্য শরবত। নিখিল বলল, সবার সামনে মুখ খুলতে বাধ্য করবি না বললাম। নেহা বলল, যা খুশি করেন, আমি দিব না। নিখিল বলে উঠল, ওই যে রোজ রোজ তোকে নেহা নিখিলের মুখ চেপে ধরে বলল, নির্লজ্জ পুরুষ। নেহা শরবত দেওয়ার আগে গটগট করতে করতে চলে গেল। সাহিল সহ বাকিরাও হেসে দিল। এতদিনের সব দুঃখগুলো যেন আজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সবার মন থেকে। সবাই এখনো একটু চিন্তিত, নিখিল সাহিল একে অপরের সাথে মিশবে তো। নিখিল উঠে এসে দাঁড়ালো সাহিলের দিকে, একটা অ্যাটম চকলেট ছুঁড়ে দিয়ে বলল, এটা খা, চাপার জোর বাড়া, আমার ভাইকে এত নেতিয়ে যা মানায় না। সাহিল চৌধুরী বাড়িতে থাকা শুরু করেছে কয়েকদিন হতে চলল। সবার সাথে তার সম্পর্ক বেশ ভালো হয়েছে, নিজেকে মানিয়ে নিতে পেরেছে, খুব একটা কঠিন হয়নি তার জন্য। সবাই ভীষণ রকমের সাপোর্টিভ ছিল। সাহিল মানা করা সত্ত্বেও নিখিল আর বাকিরা মিলে ওকে রাজি করিয়েছে খানদের থেকে কিনে নেওয়া কোম্পানিটা সামলাতে, এটাও ভালো পারবে। শুরু থেকে এর সাথে যুক্ত ছিল সে। সাহিল শেষে না পেরে রাজি হয়েছে, অফিসে যাবে ভেবেছে 2 দিন পর, কিন্তু এর অ্যাসিস্ট্যান্ট রূপে যে আছে সে ভীষণ নাচুরবান্দা, ফোন দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে সাহিলের। এসব কিছু ভাবছিল সাহিল, তার মধ্যে ওর রুমে হুড়মুড়ি করে ঢুকলো সব ভাই বোন। এক একজনের মুখভঙ্গি দেখার মতো হয়েছে। সাব্বির এসে বিছানায় ধোপ করে বসে পড়লো। সাব্বির সহ বাকিরা সাহিলকে আগেই জানিয়েছে যারা সিঙ্গেল তাদের রুমে কোনো পারমিশন নিয়ে ঢুকি না আমরা, অভ্যাস করে নাও তুমি। সাহিলের প্রথম দিন একটু অসুবিধা হলেও এখন সে সব মানিয়ে নিয়েছে। ভাই বোনদের সাথে আড্ডা দিতে তারও ভালো লাগে, নিজেকে এখন আর একা লাগে না, নিজেকে প্রাণবন্ত মনে হয়। সাব্বির মুখ ফুলিয়ে বলল, বিচার করো ভাইয়া, এসব অনাচার মানা যায় না। খোশিদি বেগম আমাকে রেখে অন্য ছেলেদের কমেন্টে রিপ্লাই করেছে। সাব্বিরের কথা বলার পরপরই হু হু করে হেসে উঠলো নেহা, বৃষ্টি, জেরিন। রোবটা আজ কলেজে গেছে, সে আবার ক্যাডেটের স্টুডেন্ট, বেচারা না খাওয়ার সময় পায় না যেন। বাকিরা গেছে অফিসে। নিখিল মিহিরের বিয়ে রিসেপশন করা হবে পরের মাসের শুরুতে। আত্মীয়দের দাওয়াত দেওয়া শুরু করেছে ইতিমধ্যে। এবার বাড়ির বড়রা সাহিলকেও একটা বিয়ে দিতে চাইলো। ছেলেটা এত মেয়ে বিরুদ্ধে কেন বুঝে আসে না হামিদা বেগমের। সাব্বির তো ছিল একটা, তাও তো এখন বিয়ে করে বউ ছাড়া চোখে দেখে না। সাহিলটার একটা গতি হলেই হয়। বাড়ি ভর্তি নাতি নাতনি না থাকলে কি
জমে নাকি? তিন যা মিলে কত শত প্ল্যান করে রেখেছে, এদিকে বাড়ির ছেলে বিয়ে করতে চায় না। সাহিল হাসতে হাসতে বলল, তোমার পক্ষ আমি নিব না সাব্বির, আমার বোনের পক্ষে আমি। সাব্বির মুখ বাঁকিয়ে উঠে বলল, সবাই চলতো, এখানে মানুষটার সাথে আমাদের কোনো কথা নেই, আমাদের তো উনি পর ভাবে। দেখছিস না আমাদের কেমন আপনি আগে করছে, অপরিচিত কিনা? চল চল, আমরা মনে হয় বিরক্ত করছি। সাব্বিরের কথা শুনে সাহিলের মনে হলো আগের দিনে শাসানোর কথা। সাব্বির সহ বাকিরা বলেছিল, শোনো ভাইয়া, রুলস ইজ রুলস, আমাদের বাড়িতে ছোটদের সবাই তুই করে বলে, কারণ আমাদের এত সম্মান হজম হয় না। তাছাড়া তুই করে না বললে কেমন পরপর লাগে, একদম বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের মতো সম্পর্ক মনে হয়। তাই তুমি তুই করে বলবা, বুঝছো? এমনিতেই আমাদের বড় ভাই হয়ে অন্যর বাড়িতে থেকে বয়সগুলো নষ্ট করেছ, এখন কিন্তু আমরা একদম এসব প্রতিবেশী মার্কা কথাবার্তা মেনে নিব না। সাব্বিরের পেছন পেছন লেজ গুটিয়ে সবগুলো বের হচ্ছে, যে কেউ বলে দিবে প্রথমজন গুরু, বাকিরা তার শিষ্য। সাহিল গম্ভীর কণ্ঠে বলল, এই মাথা মোটা, তারা বলছি সাহস তো কম না তোদের, যেতে বলেছি আমি, এমনিতেও তোদের দিয়ে একটা কাজ করানো বাকি আছে আমার। সাব্বির তো লাফিয়ে ওঠে খাটে সাহিলকে জড়িয়ে ধরে বলল, পেয়ারের ভাই আমার। সাহিল নাক মুখ কুচকে বলল, জেরিন তোর জামাইকে সামলাম, বউ রেখে একটা পুরুষ মানুষকে কেমন জড়িয়ে ধরেছে দেখ, আমার তো সন্দেহ হচ্ছে এখন। সাব্বির তড়িৎ গতিতে সাহিলকে ছেড়ে দিয়ে বলে উঠল, তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, তুমি তো দেখছি নিখিল ভাইয়ের মতোই, কেউ একটু সম্মান দিলে না আমাকে। সাহিল টিস্যু এগিয়ে দিয়ে বলল, তোমাদের ভাই হয়ে ভালো হলে সমাজে কোনো মান সম্মান থাকবে নাকি আমার? এখন দুঃখে তুই কান্নাকাটি করে নে রে, চোখ মুছে ফেল। সাব্বির বলে উঠল, এ অপমান মেনে নেওয়া যায় না বলে দিচ্ছি, দেখবে তোমার বউ তোমাকে 3 বেলা নাকানি চুবানি খাওয়াবে। সাহিল বলে উঠল, বৃষ্টি বোন আমার, এটাকে সরা বোন, বিয়ে না করতেই তোর ভাইকে মেরে তোর ভাবিকে বিধবা করার তাল করছে এই হতচ্ছাড়া। নেহা বলে উঠল, আমার ভাইকে একা পেয়েছো নাকি তোমরা, যাতা করছো তার সাথে, চলো চলো ভাইয়া, আমি আছি তোমার সাথে। সাব্বির বলে উঠল, নেহা বোন আমার, তোর গুলুমুলু 4-5টা বাচ্চা হোক, ওইগুলো সব তোর মতো হোক, দোয়া করি তাহলে আমার দল আরো ভারী হবে। আমার নিজের বাচ্চাদের প্রতি আমার কোনো বিশ্বাস নাই, বোন সবগুলো তো ঘষিডি বেগমের মতো। জেরিন এসে সাব্বিরকে দিয়েছে এক ঘুষি। সাব্বির আহ করে উঠল, পরপর হাত ডলে বলল, তোর মতো বউ কপালে জুটলে আর জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু থাকবে না। জেরিন ঠোঁট উল্টে বলল, আমি তোকে জ্বালাই, টর্চার করি, এভাবে বলতে পারলি, থাকবো না আর তোর সাথে। সাব্বির জেরিনের পিছনে ছুটে গিয়ে বলল, ঘষিডি বেগম আমার ভালো বউ, মনা বউ, আমি এসব কখন বললাম, তুই তো সুইট একদম রসমালাই। সাহিল বলে উঠল, আরে তোরা নিজেদের মধ্যে আবারও লেগেছিস, আমার কথাটা তো শুন, এটা বেশি গুরুতর। একটা মেয়ে, কথা সম্পূর্ণ করার আগেই হুড়মুড়িয়ে খাটে বসলো সবাই, চোরা চোখে চেয়ে বলল, মেয়ে। সাব্বির গদগদ হয়ে বলল, আমাদের ভাবি। সাহিল বিরক্তি নিয়ে বলল, না আমার পিয়ে, উফ মেয়েটা আমার জীবনটাই নাই করে দিচ্ছে। জেরিন বলে উঠল, ভাইয়া সামথিং সামথিং তাই না? সাহিল বলে উঠল, দিব একটা ধরে, কিসের সামথিং, বল নাথিং, মেয়ে মানুষের দেখতেই ভালো লাগে না আমার, তার উপর যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় মেয়ে, জীবনে কত প্যারা ভাব একবার। এখন তোরা ওটাকে যেভাবে হোক সইয়ে অন্য কোথাও জব দিবি, আর আমাকে ছেলে অ্যাসিস্ট্যান্ট এনে দিবি। সাব্বির বলে উঠল, আমার অ্যাসিস্ট্যান্ট মেয়ে হলো তো আমি নাচতে নাচতে। জেরিন ব্যঙ্গ করে বলল, তুই যার মেয়ে দেখে হাঁটু কাঁপে, হাস্যকর কথাবার্তা বলবি না। আর ভাইয়া শুনো, এসব অফিসিয়াল বিষয় তুমি ভালো সামলাতে পারবে, কিন্তু যদি মেয়েটাকে আমাদের পছন্দ হয়ে যায় তো তোমাকে বাসর পর্যন্ত পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। সাহিল চোখ বড় বড় করে তাকালো। বৃষ্টি নেহা বলে উঠল, ওভাবে তাকিয়ে লাভ নেই বুঝলে, এবার মিশন একটাই, ভাবি চাই, তাও আবার 2 মাসের ভিতরেই। সাহিল চেঁচিয়ে বলে উঠল, অসম্ভব, আমি বিয়ে করব না। সাব্বির বলে উঠল, তুমি করবে, সাথে তোমার চাচাও করবে। জেরিন সাব্বিরের মাথায় মেরে বলল, ভাইয়ার চাচা তোর বাপ লাগে। সাব্বির ভাব নিয়ে বলল, আমার বাপ কি দেখতে কম হ্যান্ডসাম, এখনো 2-3টা মেয়ে ইজিলি হাতের মুঠোয় রাখতে পারবে। জেরিন ডেকে উঠল, মেজমা, ও মেজমা শুনছো, তোমার ছেলে আমার ভোলাভালা শ্বশুরটাকে আবারও বিয়ে করাতে চাই। সাব্বির জেরিনের মুখে চেপে ধরে বলল, তোকে প্রপোজ করলাম তখন জবাব দিলি না, আমার সংসারটা হলো না, এর মধ্যে তুই আমার বাপের সংসারে পেট্রোল ঢালছিস। নেহা বৃষ্টি তেরে এসে বলল, তুমি আমাদের না জানিয়ে প্রপোজ করে ফেললে, এসব প্রস্তাব গ্রহণযোগ্য না, মানি না, মানবো না। সাহিল বলে উঠল, এই বুকার দল, তোরা কি এখন এসবেও আড়ি পেতে দেখবি? বৃষ্টি বলে উঠল, দেখবি মানে কতবার দেখেছি বলো, কার কারটা বাকি রেখেছি তা জিজ্ঞেস করো, শুধু ভদ্রলোক বলে কারো বাসর ঘরে উকি দেয়নি। সাহিল অবাক হয়ে তাকিয়ে, কি বিচ্ছু বাহিনী রে বাবা। নেহা বলে উঠল, চিল, তুমিও আমাদের মতো হয়ে যাবে, অপেক্ষা করো, আর তোমাদের মা আমার মা সবাই তো একই দলের সদস্য। সাহিল চেঁচিয়ে বলে উঠল, কি আমার মাথার উপর কেউ পানি দে? সাব্বির বলে উঠল, শুধু পানি না বরফও দিব, আগে তোমার বোনকে বলো আমার প্রেম নিবেদন সাদরে গ্রহণ করতে। জেরিন সাব্বিরের চেপে ধরা হাতে কামড় বসিয়ে বলে উঠল, এসব শুকনো প্রপোজাল আমি নিব না, ইউনিক কিছু কর। সাব্বির হাত সরিয়ে নিয়ে বলল, অসভ্য মহিলা, তোর প্রপোজালের কথায় আগুন, কোথায় জামাইকে চুমোটুমো দিবি না, তুই রাক্ষসীপনা করছিস। সাহিল কপাল চাপড়ালো, এদের বলে কি লাভ হবে, মাঝখান থেকে ওই সোহানাটা ওর মাথা চিবিয়ে খাবে, মেয়েটা এত বকবক করতে পারে আল্লাহ।
কেন মরতে যেয়ে একে চাকরিটা দিয়েছিল। ভাই বোনরা মিলে বকবক করে পার করলো অনেকটা সময়, তবুও কথা যেন শেষ হবার নয়। কোনো না কোনো নতুন টপিক এসে পড়েই সাহিলও এদের সাথে থেকে নিজেকে বাঁচাল উপাধি দিতে ভুললো না। শেষ 4 বছরে মিলিয়ে হয়তো সাহিল এত কথা বলেনি যতটা কথা গত কয়েকটা দিনে বলেছে। হাসি খুশি থাকতে হলে পরিবারের সাথে মিশতে হয়, তাদের সাথে সব শেয়ার করতে হয়। প্রাণ খুলে ভালোবাসা দিয়ে পরস্পরের সাথে মিলেমিশে থাকার নামই পরিবার। শান্তি সুক্ত পরিবারের মায়ায় ভালোবাসায় নিহিত। আর এদিকে সকাল 7টা, চিন্তিত ভঙ্গিতে নেহা পুরো রুম জুড়ে পাইচারি করছে। হাতে তার প্রেগন্যান্সি কিট, ভয়ে আছে ভীষণ, কাউকে বলেওনি, জানে এর জন্য 100টা বকা খাবে মায়েদের কাছে। তারপরও নেহা চাই সত্যি সত্যি যদি ওর বেবি আসে তো সবাইকে সারপ্রাইজ দিবে। কিটটাও কিনিয়েছে বৃষ্টিকে দিয়ে, যতই হোক তার প্রাণপ্রিয় বন্ধু আগে, পরে বোন আর ননদ। কিছু সময় অপেক্ষা করার পর নেহার পা থমকে গেল। পজিটিভ দেখে চোখের কোণে অশ্রুরা ভিড় করলো, মুখে ভুবন ভোলানো হাসি। খুশিতে লাফিয়ে উঠেছিল মেয়েটা, পেটে হাত দিতে নিঃশ্বাস ভারী হয়ে আসলো ওর। কেঁদে ফেললো এবার, কাপা কণ্ঠে বলল, বেবি শোনা, মায়ের কাছে অবশেষে চলে এসেছ। মা ভীষণ খুশি তোমাকে পেয়ে। নেহা চোখ মুছে ফেললো এবার আরো একটা চিন্তা, নিখিলকে কিভাবে বলবে। কেমন এক অনুভূতি হচ্ছে তার, লজ্জাও পাচ্ছে আবার আনন্দে গা ভাসাতে মন চাচ্ছে। নিখিল কেমন প্রতিক্রিয়া দিবে দেখার জন্য অধিক আগ্রহী নেহা। নিখিল রুম থেকে বেরিয়ে একটু বসার ঘরে গেছে। বিয়ের অনুষ্ঠান করা নিয়ে আলোচনা চলছে। নেহা এখনো বসে আছে আগের মতো। বেশ সময় পর নিখিল আসলো, নেহাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর। নেহা এক পলক দেখলো নিখিলকে, তার হৃৎপিণ্ড লাফাচ্ছে যেন। নেহা নিখিলের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, পাঁচ মারুন, আপনার জন্য গিফট আছে। নিখিল চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলল, আমার মতো এত বড় মানুষটার জন্য তোর বিলাই মার্কা ছোট হাতে কি গিফট এনেছিস নেহা। তোর ঠোঁট দিয়ে 2-3টা চুমু দিতে পারতি, বেস্ট গিফট হতো আমার জন্য। নেহা আবার বিরক্ত হলো, বোধের হাড্ডি বেশি কথা বলে। এমনিতেই নার্ভাস নেহা, আর ইনি দেখো কাহিনী করছে। নেহা মিনমিন করে বলল, চুমু কেন, এখন পর্যন্ত দেওয়ার সবকিছু থেকে বেশি মূল্যবান এই বিলাই মার্কা হাতের মুঠোয় রাখা জিনিসটা। নিখিল পকেটে দুহাত গুজে বলল, বলছিস, তারপরও নিব না, যা ভাগ। নেহার মন খারাপ হতে শুরু করলো। নিখিল বুঝে ঠোঁট কামড়ে হাসলো, তাও ভাব নিয়ে সরে পড়লো। নেহা চেঁচিয়ে বলল, সত্যি নিবেন না আপনি। নিখিল আগের মতো করে বলল, না, দেখা গেল তুই আগের বারের মতো তেলাপোকা ধরিয়ে দিলি আমায়। নেহার রাগ উঠলো, সবসময় কি সে দুষ্টমি করে নাকি। লাগবে না ভদ্রভাবে বলা, এর মতো লোক এসব সহজ সরল জিনিসই নিতে পারবে না। নেহার আগে ফুসছে। নিখিল নিজের হাসি আড়াল করতে ব্যস্ত। নেহার হাতের মুঠে রাখা জিনিসটা ছুঁড়ে মারলো নিখিলের উপর, পরে ধূপধাপ পা ফেলে রুমের বাইরে চলে গেল। নিখিল হাতে ক্যাচ করে ধরা কিটটা দেখে মাত্রই চোখ বড় বড় করে ফেললো। কি বলবে যেন বুঝতেই পারলো না। নেহা কি অভিমান করলো। এক দৌড় লাগালো নিখিল, রুম থেকে বের হতেই নেহাকে পেয়ে গেল। বেশি দূরে যেতে পারেনি মহারানী। নিখিল আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো নেহাকে। নেহা থমকালো, হঠাৎ এমন হয় পরক্ষণে নিখিলকে ছাড়তে ব্যস্ত হলো। নিখিল নেহাকে বুকের সাথে মিশিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠলো, আই লাভ ইউ বৌজান। নেহা বুঝলো ছেলেটা কেঁদে দিয়েছে। নেহার চোখও অশ্রুসিক্ত হলো, দুজনের চোখে আনন্দে পানি চলে এসেছে। বাবা মা হওয়ার খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। নেহা বলে উঠলো, এবার তো ছাড়ুন, এভাবে কেউ ধরে নাকি। নিখিল খুশিতে পাগল প্রায় যেন। নেহাকে রুমের কাছে নিয়ে গিয়ে দুহাতে বাহু জড়িয়ে ধরে অনেকটা জোরে খুশিতে চিৎকার দিয়ে উঠলো। নেহাকে ঘুরাতে ঘুরাতে বলল, নেহা বিশ্বাস কর, আমি আজ কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না। আমার যে কি করতে ইচ্ছে করছে এখন। ইস, আমার নেহা পাখিটা, আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছিস তুই আজ। আবার নেহাকে জড়িয়ে ধরলো। নেহা মুগ্ধ চোখে নিখিলের চঞ্চলতা দেখছে, পাগলামো দেখছে। গম্ভীর মানুষটা প্রাণ খুলে হাসছে।